হ্যালো ক্লাস, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজ একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি ডিসকাশনে। সেটা হলো নিউট্রিশনাল অ্যানিমিয়া অ্যান্ড প্রিভেনশন। তাহলে আজকে আমরা কি পড়ব না, নিউট্রিশনাল অ্যানিমিয়া কি এবং তার প্রিভেনশন কি। তাহলে স্টার্ট করা যাক ক্লাসটা। প্রথমেই দেখো কি বলছে, অ্যানিমিয়া ইজ আ মেডিকেল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই a deficiency in the number and quality of red blood cells or hemoglobin। তাহলে এটা কি না, একটা মেডিকেল কন্ডিশন, যেটা কি দ্বারা আমরা বুঝতে পারি, সেটা হলো ডেফিসিয়েন্সি। কিসের ডেফিসিয়েন্সি না, আরবিসি বা রেড ব্লাড সেলসের নাম্বার কিংবা হেমোগ্লোবিনের কোয়ালিটির ডেফিসিয়েন্সিতে যেই ডিজিজটা হয় সেটা হলো অ্যানিমিয়া, লিডিং টু রিডিউসড অক্সিজেন ট্রান্সপোর্ট। ঠিক আছে, যার জন্য কি হচ্ছে না, বডিতে অক্সিজেন ট্রান্সপোর্টেশনটা হ্যাম্পার হচ্ছে, কমে যাচ্ছে। দিস ক্যান রেজাল্ট ফ্রম ভেরিয়াস কজেস, অনেক কিছু কজ থাকতে পারে, ইনক্লুডিং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। নিউট্রিশনের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে ব্লাড লস, ক্রনিক কোনো ডিজিজ থাকলে, জেনেটিক ডিসঅর্ডার থাকলে, অ্যান্ড অফেন ম্যানিফেস্টেড অ্যাজ ফ্যাটিগ হিসাবে দেখা দেয়, উইকনেস হিসেবে দেখা দেয়, আর পেলনেস হিসেবে দেখা দেয়। ঠিক আছে, তাহলে অনেক কটা কারণের মধ্যে আমরা মেনলি যেটার উপর ফোকাস করব সেটা হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে যেই অ্যানিমিয়াটা হয় সেটার উপর। তো হোয়াট ইজ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া? Nutritional anemia is a type of anemia caused by a deficiency in nutrient essential for red blood cell production and function। যেই নিউট্রিয়েন্টগুলো রেড ব্লাড সেল প্রোডাকশন এবং ফাংশনের জন্য দরকার, সেই নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সির জন্য যখন কোনো ধরনের অ্যানিমিয়া হচ্ছে তখন সেটাকে আমরা বলছি নিউট্রিশনাল অ্যানিমিয়া। প্রাইমারিলি এটা কি থেকে হয় না, আয়রন, ভিটামিন B12 আর ফোলেটের ডেফিসিয়েন্সি থেকে হয়। নেক্সট দেখো কি বলছে না, প্রথমেই আমরা পড়বো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে, এর টাইপ কি না, এইটা কিন্তু হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক। হোয়াট ইজ মাইক্রোসাইটিক? মাইক্রোসাইটিক মানে যখন আরবিসি গুলোর সাইজ নর্মালের থেকে ছোট হয়ে যায়, ভলিউমটা নর্মালের থেকে ছোট হয়ে যায়। আরবিসি কেমন ক্যারেক্টারিস্টিক আরবিসি হবে না, এমসিভি বা মিন কর্পাসাল ভলিউম যেটা, সেটা তোমার 80 থেকে কম হয়ে যাবে, স্মল আর পেল সেলস। তো এই এমসিভিটা কি, মিন কর্পাসাল ভলিউম, যেটা নর্মাল রেঞ্জ সেটা হলো 80 থেকে 100, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে এই ভলিউমটা, আরবিসিস ভলিউমটা ছোট হয়ে যায় আরও। সেটা কি হচ্ছে না, 80 থেকে লো হচ্ছে, যার মানে সেলের ভলিউম ছোট হয়ে যাচ্ছে এবং সেলটা পেল সেল হচ্ছে। ঠিক আছে, ফ্যাকাশে। ভালনারেবল গ্রুপস কে কাদের মধ্যে এটা বেশি দেখা যায়? ওমেন, চিলড্রেন, ল্যাকটেটিং অ্যান্ড প্রেগনেন্ট ওমেন। তাহলে কি বলছে না, ছেলেদের থেকে মহিলাদের মধ্যে বেশি দেখা দেয়, তার সাথে কাদের মধ্যে দেখা দেয় না, চিলড্রেন্সের মধ্যে দেখা দেয়, আর প্রেগনেন্ট বা ল্যাকটেটিং ওমেনের মধ্যে। কমন কজেস কি এর? সেটা হলো ব্লাড লস, মানে রক্তর ক্ষয়ের জন্য হতে পারে, লোর ডায়েটারি আয়রন, কারোর যদি ডায়েটারি আয়রনের অভাব হয় ইনটেকের, ক্রনিক কোনো ইলনেস, কোনো এমন ইলনেস যেটা ডায়েটারি অ্যাবজর্পশনে বাধা দেয় বা ডায়েটারি মেটাবলিজমে বাধা দেয়, সেরকম যদি কারোর কোনো ডিজিজ থাকে। পুয়ার অ্যাবজর্পশন, কারোর যদি আয়রন অ্যাবজর্পশনের কোনো প্রবলেম থাকে, সে হয়তো ইনটেক ঠিকঠাক করছে কিন্তু বডিতে কোনো কারণে আয়রন অ্যাবজর্ব করছে না। প্যারাসাইটিক ইনফেকশনস,
প্যারাসাইটিক ইনফেকশনস যদি বডিতে থাকে সেক্ষেত্রে কি হয় না প্যারাসাইটসরাই নিজেরা নিউট্রিয়েন্ট সব ইউজ করে নেয়, বডি ইউজ করতে পারে না, সেক্ষেত্রেও ডেফিসিয়েন্সি হতে পারে নিউট্রিশনাল। তার সাথে কি না প্রেগনেন্সির ক্ষেত্রে কি হয় না ব্লাড ভলিউমটা অনেকটা যেহেতু ইনক্রিজ করে, আমরা যদি আমাদের আয়রন ইনটেক না বাড়াই সেই ক্ষেত্রে কিন্তু তখন আয়রনের ডেফিসিয়েন্সি হয়। সিমটমস কি না ফ্যাটিক, টায়ার্ডনেস একটা থাকে, পেলার মানে হাত পা ফ্যাকাশে হয়ে যাওয়া, রক্তশূন্যতা, ডিজিনেস মাথা ঘোরা, ব্রেথলেসনেস হয়। আর কি হয় না কাইলোনিকিয়াটা কি না থিন স্পুন শেপড নেলস। এই কাইলোনিকিয়া হয় সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে। সেক্ষেত্রে কি হয় না আমাদের নখগুলো থিন হয়ে যায়, পাতলা হয়ে যায় এবং তার সাথে সাথে স্পুন শেপড হয়ে যায়, ভেতর দিকে কার্ভ হয়ে যায় এবং স্পুনের মতন শেপ নেয়। তারপরে কি বলছে না ডায়াগনোসিস কি না লো হেমোগ্লোবিন, ঠিক আছে, হেমোগ্লোবিন লেভেল যদি লো হয়, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক সেলস যদি হয়, সাইজে ছোট এবং পেল সেলস যদি দেখা যায়, তার সাথে কি না লো সিরাম ফেরিটিন যদি লো থাকে, এই টেস্টগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে কিনা। সব থেকে ইম্পর্টেন্ট টেস্ট এর মধ্যে হলো লো সিরাম ফেরিটিন। ট্রিটমেন্ট কি না ওরাল আয়রন 60 mg per day, ফেরাস সালফেট 20 mg TID, ঠিক আছে। এই সাপ্লিমেন্টেশনটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেওয়া হয় 60 mg per day আয়রন, আর ফেরাস সালফেট হলো 200 mg। তারপরে কি বলছে না ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এই ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা কি এরপর আমরা তাহলে দেখবো না এর টাইপ হলো মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক। তার মানে কি আমরা আয়রন ডেফিসিয়েন্সিতে যখন দেখেছিলাম কি রেড ব্লাড সেলের সাইজটা ছোট হয়ে যায়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে কি হয় না আরবিসির সাইজ বড় হয়ে যায়, ম্যাক্রোসাইটিক হয়ে যায়, সাইজে অনেকটা বড় হয় নর্মালের থেকে, MCV 100-র বেশি থাকে, লার্জ ওভাল শেপ ভেরিয়েবল সাইজ সেল। কি হয় না নর্মাল যে আরবিসির যে শেপ সেটা থাকে না, এরকম ওভাল শেপের হয়ে যায়, লার্জ হয় এবং ভ্যারিয়েড শেপ হয়, নর্মাল সাইজ থাকে না। ভালনারেবল গ্রুপস কে এল্ডারলি বয়স্ক, ভিগানস যারা ভেজিটেরিয়ান স্ট্রিক্ট ডায়েট খায়, অ্যানিমাল ডায়েট নেয় না, অ্যালকোহলিকস যারা অ্যালকোহল ইনটেক করে, পোস্ট জিআই সার্জারি পেশেন্টস, এদের মধ্যে B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সব থেকে বেশি দেখা যায়। কজেস কি কমন কজের মধ্যে বলছে ভিগান ডায়েট, কারণ আমরা জানি যে ভিটামিন B12 ইজ আ অ্যানিমাল সোর্স ভিটামিন। এই ভিটামিন B12 শুধু অ্যানিমালসদের সোর্স থেকেই আমরা পেতে পারি, তাই যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান এবং ভিগান ডায়েট ফলো করে তাদের কিন্তু এটার অভাব হয় যতক্ষণ না সে সাপ্লিমেন্টেশন নেয়। পার্নিশিয়াস অ্যানিমিয়া যদি কারোর থাকে, ঠিক আছে, তার সাথে কেউ যদি অ্যালকোহলিক হয়, ঠিক আছে, যাদের অ্যালকোহলিজমের প্রবণতা থাকে তাদের অ্যালকোহল ইনটেকের জন্য হতে পারে। জিআই সার্জারি, গ্যাস্ট্রোইন্টেস্টিনে যদি কোনো সার্জারি হয়, সেই সার্জারির ক্ষেত্রে যদি B12 অ্যাবজর্পশনে হ্যাম্পার হয়, সেই ক্ষেত্রেও এই ধরনের অ্যানিমিয়া হতে পারে। আর সার্টেন ড্রাগস, কিছু মেডিসিনস বা ড্রাগস যেগুলো ভিটামিন B12 অ্যাবজর্পশনে হ্যাম্পার করছে, সেই রকম যদি কোনো ওষুধ কেউ ইনটেক করে বা মেডিকেশনস ইনটেক করে, সেই ক্ষেত্রেও ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তাদের মধ্যে হতে পারে।
সিমটমস কি না গ্লসাইটিস। হোয়াট ইজ গ্লসাইটিস না এই B12 ডেফিসিয়েন্সিতে কি হয় না আমাদের টাং যেটা সেটা সোলেন রেড স্মুথ একটা টেক্সচার হয়ে যায় এবং তার সাথে সাথে তার মধ্যে অনেক আলসারেশনস টাইপেরও দেখা দেয়। এটাই হলো গ্লসাইটিস। তার সাথে কি হয় না নিউরোপ্যাথি হয়, টিংলিং সেন্সেশন হয়, ঝিনঝিনে ভাব একটা, আর মেমোরি লস হয়। তাহলে কি হচ্ছে না শুধুমাত্র যে গ্লসাইটিস হয় তা নয়, নার্ভের প্রবলেম হতে পারে, ঠিক আছে, নিউরোপ্যাথিতে। আর তার সাথে সাথে কি হয় না মেমোরি লসও হয়ে যেতে পারে পেশেন্টদের। ডায়াগনোসিস কি না ব্লাড স্মিয়ারে যদি লো সিরাম ভিটামিন B12 আমরা দেখতে পাই, অথবা যদি চিলিন টেস্টে B12 ডেফিসিয়েন্সি ধরা পড়ে। ট্রিটমেন্ট কি না B12 এর সাপ্লিমেন্টেশন 1000 মাইক্রোগ্রাম উইকলি অর মান্থলি, ঠিক আছে। 1000 মাইক্রোগ্রাম ভিটামিন B12 সাপ্লিমেন্টেশন লাগে, উইকলিও লাগতে পারে আবার মান্থলিও লাগতে পারে, ডিপেন্ডিং অন দ্য ডেফিসিয়েন্সি কতটা আছে। নেক্সট কি টাইপ হচ্ছে না ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য যে অ্যানিমিয়াটা হয় সেটাকে বলছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এইটার টাইপ কি, এটার টাইপ হলো B12 এর মতন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক, মানে হলো আরবিসির সাইজ বড় হয়ে যায়। এমসিভি গ্রেটার দ্যান 100, 100 থেকে বেশি মিন কর্পাসল ভলিউম হয়ে যায়, সিমিলার টু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। ভিটামিন B12 ডেফিসিয়েন্সির মতনই হয় কি না শেপ চেঞ্জ হয়, লার্জার সাইজ হয়, ঠিক আছে, আর ভেরিয়েবল সাইজের হয়। ভালনারেবল গ্রুপস কে কি, কাদের মধ্যে বেশি দেখা যায় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া? প্রেগনেন্ট ওমেন, অ্যালকোহলিক্স, ম্যালনারিশড ইন্ডিভিজুয়ালস। প্রেগনেন্ট ওমেনদের মধ্যে বেশি দেখা যায়, যারা অ্যালকোহল বেশি ইনটেক করে তাদের মধ্যে, আর যাদের মধ্যে ম্যালনারিশমেন্ট আছে বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে। কমন কজেস কি না পুয়ার ইনটেক, কেউ যদি ফলিক অ্যাসিড বা B9 ইনটেকের যদি কারোর কম থাকে সেই ক্ষেত্রে, কারোর যদি ইনক্রিজ ডিমান্ড হয়, যেরকম প্রেগনেন্সির ক্ষেত্রে কি হয় না ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার জন্য ব্লাডে ফলিক অ্যাসিডের রিকোয়ারমেন্ট, বডিতে ফলিক অ্যাসিডের রিকোয়ারমেন্ট বাড়ে, সেক্ষেত্রে যদি আমরা ডিমান্ডের সাথে সাথে ইনটেক না বাড়াই সেক্ষেত্রে ডেফিসিয়েন্সি হয় ফলিক অ্যাসিডের। ম্যাল অ্যাবসর্পশন, যদি কারোর বডিতে ফলিক অ্যাসিড ঠিকঠাকভাবে অ্যাবসর্ব না হচ্ছে সেই ক্ষেত্রে তার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। অ্যালকোহলিজম, বেশি অ্যালকোহল ইনটেক ফলিক অ্যাসিড অ্যাবসর্পশন বা ফলিক অ্যাসিড মেটাবলিজম হ্যাম্পার করে। ড্রাগস দ্যাট ইন্টারফেয়ার উইথ ফোলেট, যেই সব মেডিকেশনস বা ড্রাগস ফোলেটের অ্যাবসর্পশন এবং ফোলেটের মেটাবলিজমকে আটকায়, সেই ক্ষেত্রে এই ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা হতে পারে। সিমটমস কি না লাইক B12 deficiency but no neurological signals। B12 এর মতনই তোমার টিংলিং সেন্সেশনস হতে পারে বা গ্লসাইটিস হতে পারে, ঠিক আছে, টায়ার্ডনেস হতে পারে, কিন্তু নিউরোলজিক্যাল প্রবলেম যেটা B12 এ হয়, নার্ভাস প্রবলেম, নিউরোলজিক্যাল প্রবলেম বা একবারে মেমোরি লসও হয়ে যায় ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কিন্তু সেটা হয় না। ডায়াগনোসিস কি না ব্লাড স্মিয়ার টেস্টে যদি লো ফোলেট দেখা যায়, লো সিরাম ফোলেট, সেই ক্ষেত্রে, এবং FIGLU বা ফিগলু এক্সক্রিশন টেস্টে যদি বোঝা যায় যে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি আছে। ট্রিটমেন্ট কি না ওরাল ফলিক অ্যাসিড 5 mg পার ডে আর ডায়েটারি ইমপ্রুভমেন্ট। ট্রিটমেন্ট কি না ওরাল ফলিক অ্যাসিড দিতে হয় 5 mg পার ডে সাপ্লিমেন্টেশন, তার সাথে কি না ডায়েটারি ইমপ্রুভমেন্ট বা ডায়েটারি ইনটেক, ডায়েটারি মডিফিকেশন দরকার হয়। নেক্সট টাইপ
অফ অ্যানিমিয়া কি না হেমোলাইটিক অ্যানিমিয়া। এই হেমোলাইটিক অ্যানিমিয়া কিন্তু কি টাইপের না এ কিন্তু নর্মোসাইটিক নর্মোক্রমিক, মানে হলো এর সাইজের কোনো চেঞ্জ হয় না, 80 to 100 MCVর মধ্যেই থাকে, আর নর্মোক্রমিকও হয়, মানে পেল বা ফ্যাকাশে আর বিসিও হয় না। তাহলে এর কারণ কি না নর্মাল এমসিভি থাকে, কিন্তু এই ধরনের অ্যানিমিয়ার মধ্যে কি হয় না ডিস্ট্রাকশন অফ আরবিসি হয়, ঠিক আছে, আরবিসি বা রেড ব্লাড সেলের ডিস্ট্রাকশন হয়ে যায়। নর্মাল যে লাইফ স্প্যান তার আগেই যদি রেড ব্লাড সেল ডিস্ট্রয় হয়ে যায়, সেই ক্ষেত্রে রেড ব্লাড সেলের অভাবের জন্য যে অ্যানিমিয়াটা হয় সেটা হলো হেমোলাইটিক অ্যানিমিয়া। এই হেমোলাইটিক অ্যানিমিয়াটা কিন্তু শুধুমাত্র নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির ক্ষেত্রেই যে হয় সেটা নয়, এর আরও অনেক কজেস থাকে, ঠিক আছে, অনেক কারণে কিন্তু এই আরবিসির ডিস্ট্রাকশন হতে পারে, এবং সেই সব কজের জন্যই কিন্তু হেমোলাইটিক অ্যানিমিয়াটা হয়। ভালনারেবল গ্রুপ কি না কাদের মধ্যে এগুলো দেখা যায়, যাদের জেনেটিক কন্ডিশন আছে, যে এই জেনেটিক কন্ডিশনে আরবিসি বা রেড ব্লাড সেল ডিস্ট্রয় হয়, যেরকম সিকেল সেল ডিজিজ যদি কারোর থাকে, তার সাথে সাথে ড্রাগ ইউজার্স যারা, ঠিক আছে, আর অটো ইমিউন ডিসঅর্ডার যাদের থাকে, যাদের কোনো অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য যদি কারোর আরবিসির ডিস্ট্রাকশন প্রিম্যাচিওরলি হচ্ছে, সেই ক্ষেত্রে, আর কি না ইনফ্যান্টসদের মধ্যে কিন্তু এটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হয়, এবং সেইটা হলো ভিটামিন ই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য। কমন কজ কি কি না হেরিডিটারি কজের মধ্যে হচ্ছে G6PD, থ্যালাসেমিয়া বা সিকেল সেল যদি কারোর থাকে, এই ডিজিজগুলোর তাহলে হেমোলাইটিক অ্যানিমিয়া তাদের মধ্যে দেখা যায়। অটো ইমিউন হেমোলাইসিস যদি কারোর হয়, মানে অটো ইমিউন অ্যাক্টিভেশনের জন্য তার রেড ব্লাড সেলস যদি ভেঙে যাচ্ছে, সেই ক্ষেত্রে হতে পারে। ইনফেকশনসের জন্য যদি রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন হয়, সেই ক্ষেত্রে হতে পারে। আর তার সাথে সাথে হয় কি না নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ই থেকে এটা হতে পারে। আর তার সাথে কি হয় না পেনিসিলিন টাইপের ড্রাগ যদি ইনটেক হয় কারোর, সেই এক্সেস পেনিসিলিন ইনটেকের ক্ষেত্রেও কিন্তু আরবিসি ভেঙে গিয়ে হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। সিমটমস কি কি না জন্ডিস, ডার্ক ইউরিন, স্প্লিনোমেগালি, ফ্যাটিক, পেলার। তাহলে কি বলছে জন্ডিস হয়, জন্ডিস একটা সিমটম, ডার্ক ইউরিন হতে পারে, স্প্লিনোমেগালি বা স্প্লিনের সাইজ বড় হওয়া, স্প্লিনের ইনফেকশন হওয়া, তার সাথে সাথে কি না ফ্যাটিক, টায়ার্ডনেস, আর পেলার বা রক্তশূন্যতা। ডায়াগনোসিস কি না পেরিফেরাল স্মিয়ার দিয়ে বা বোঝা যায়, তার সাথে সাথে কি না এলিভেটেড এলডিএইচ যদি বেশি থাকে, বা এলিভেটেড বিলিরুবিন যদি থাকে, ঠিক আছে, বিলিরুবিন যদি বেশি প্রোডাকশন, আরবিসি বেশি ডিস্ট্রাকশন হয়, তাহলে বিলিরুবিনও বেশি প্রডিউস হবে বডিতে। এই বিলিরুবিন যদি বেশি প্রডিউস হয়, তাহলে সেটা কি ইন্ডিকেট করছে না জন্ডিস, এবং তার সাথে সাথে হেমোলাইটিক অ্যানিমিয়ার একটা টেন্ডেন্সি। ট্রিটমেন্ট কি না বেসড অন কজ কি সেটার উপর বেস করে হেমোলাইটিক অ্যানিমিয়ার ট্রিটমেন্ট হয়। যেরকম যদি এটা কোনো জেনেটিক বা অটো ইমিউন থেকে হয় বা কোনো ইনফেকশন থেকে হয়, সেই ক্ষেত্রে স্টেরয়েডস টাইপের মেডিসিন দেওয়া যায়। ট্রান্সফিউশন, থ্যালাসেমিয়ার থেকে যদি হলে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া যায়। স্প্লিনের প্রবলেম থাকলে স্প্লিনোমেগালি হতে পারে, যে স্প্লিনেই হয়তো কোনো প্রবলেম হচ্ছে, যার জন্যে তোমার স্প্লিনোমেগালি হয়েছে, যার জন্যে রেড ব্লাড সেল ভেঙে যাচ্ছে,
সেক্ষেত্রে স্প্লিনেক্টমি বা স্প্লিনের সার্জারি করতে হতে পারে। তারপরে কি বলছে না, এগুলো হলো তোমার হেরিডিটারি বা অটোইমিউন থেকে যদি হয় বা ইনফেকশনস। কিন্তু যদি ভিটামিন ই ডেফিসিয়েন্সি হয় সেই ক্ষেত্রে কি না, ফোলেটের সাপ্লিমেন্ট তো লাগবেই, তার সাথে সাথে কি লাগবে না 25 IU অফ ভিটামিন ই ইন ইনফ্যান্টস। ইনফ্যান্টসদের মধ্যে ভিটামিন ই থেকে ডেফিসিয়েন্সির জন্য হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, এবং তার জন্যে বাচ্চাদেরকে 25 IU ভিটামিন ই দিতে হবে। তো আমরা এরপর কি দেখবো না, আমরা নিউট্রিশনাল অ্যানিমিয়ার ধরন জানলাম। এরপর কি দেখবো না, সেগুলোকে প্রিভেনশন কি করে করা যায়। প্রথমেই দেখো যেহেতু এটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেই ক্ষেত্রে আমাদের নিউট্রিশনাল হেলথ বেটার করতে হবে। তাই ফার্স্ট অ্যাপ্রোচ ইজ অলওয়েজ ডায়েটারি অ্যাপ্রোচ। কি বলছে না, কনজিউম ব্যালেন্স ডায়েট রিচ ইন প্রোটিন, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, এমফাসাইজ ফুড হাই ইন, কি দিকে আমাদের নজর দেখতে হবে, ব্যালেন্স ফুড খাবো তো নিশ্চয়ই, তার সাথে সাথে এক্সট্রা নজর কিসে দিতে হবে না আয়রন রিচ ফুড। সেটা কিসে পেতে পারি আমরা, করিয়েন্ডার সিডস, জিঞ্জেলি সিডস, মাস্টার্ড সিড, হর্স গ্রাম, কারি লিভস, কুইনোয়া, এইসবে আয়রন বেশি থাকে। তার সাথে সাথে কি না, ভিটামিন এ, সি অ্যান্ড জিঙ্ক আর as it supports iron metabolism and absorption. শুধু আয়রনের এক্সট্রা এমফাসিস করলে হবে না, তার সাথে সাথে ভিটামিন এ, ভিটামিন সি আর জিঙ্কেরও খাবার ইনটেক করতে হবে, কারণ এই তিনটে জিনিস আয়রনের মেটাবলিজম এবং আয়রনের অ্যাবজর্পশনকে বেটার করে। তাই যদি ভিটামিন এ, সি আর জিঙ্কের অভাব হয় সেই ক্ষেত্রেও কিন্তু বডিতে আয়রন মেটাবলিজম আর আয়রন অ্যাবজর্পশনে প্রবলেম হতে পারে, যার জন্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। নেক্সট কি না, ভিটামিন B12 রিচ ফুড নিতে হবে। সেটা কোথায় পাবো আমরা, অ্যানিমাল সোর্স, যেরকম লিভার, শ্রিম্প, এগ ইয়ক, মিট, মিল্ক, এইসব থেকে। নেক্সট কি না, ফলিক অ্যাসিড রিচ ফুড নিতে হবে, যাতে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না হয়। সেটা হচ্ছে কি, বম্বে ডাক, ক্র্যাব, সার্ডিন, স্পিনাচ, লেগিউমস লাইক রাজমা অ্যান্ড সয়াবিন, এগুলো হলো ফলিক অ্যাসিডের গুড সোর্স। তার সাথে কি বলছে না, গ্রিন লিফি ভেজিটেবলস, পালসেস অ্যান্ড সিরিয়ালস লাইক রাগি, জোয়ার। গ্রিন লিফি ভেজিটেবলস ইনটেক বেশি করতে হবে, পালসেস ইনটেক বেশি করতে হবে, সিরিয়ালস স্পেশালি রাগি বা জোয়ারের মতন মিলেটস, যেগুলো যেগুলো তোমার মাইক্রোনিউট্রিয়েন্টে অনেক বেশি রিচ, সেগুলো ইনটেক করতে হবে। অ্যানিমাল ফুড ইনটেক করতে হবে, যাতে এই নিউট্রিশনাল অ্যানিমিয়াকে প্রিভেন্ট করা যায়। নেক্সট ডায়েটারি অ্যাপ্রোচের পর আমরা আর কি কি অ্যাপ্রোচেস করতে পারি প্রিভেনশনে, সেটা হলো সাপ্লিমেন্টেশন। কি বলছে না, আন্ডার দ্য ন্যাশনাল নিউট্রিশন অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, এই ন্যাশনাল NNAPP বা ন্যাশনাল নিউট্রিশন অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, যেটা গভর্নমেন্ট থেকে লঞ্চ করা হয়েছে, সেই অনুযায়ী আমরা কি কি সাপ্লিমেন্টেশন দিতে পারি না, প্রেগনেন্ট ওমেন ইন লাস্ট ট্রাইমেস্টার অ্যান্ড নার্সিং মাদার, প্রেগনেন্ট ওমেন লাস্ট ট্রাইমেস্টারে এবং নার্সিং বা ল্যাকটেটিং মাদারদেরকে কি দেওয়া হচ্ছে না 60 mg আয়রন আর তার সাথে ফোলেট ট্যাবলেট। আর তার সাথে কি না, চিলড্রেন 1 to 5 ইয়ার্সরা রিসিভ করছে কি না 20 mg এলিমেন্টাল আয়রন আর 0.1 mg ফলিক অ্যাসিড। তাহলে ন্যাশনাল নিউট্রিশন অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম কি দুটো ভালনারেবল গ্রুপকে সাপ্লিমেন্টেশন দিচ্ছে, একটা হলো প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার, যাদেরকে 60 mg আয়রন আর ফোলেট ট্যাবলেটস দিচ্ছে। তার সাথে সাথে নেক্সট ভালনারেবল গ্রুপ যেরকম চিলড্রেন্স, তাদেরকেও 20 mg এলিমেন্টাল আয়রন আর 0.1 mg ফলিক অ্যাসিড তারা প্রোভাইড করে।
নেক্সট ধরনের প্রিভেনশনাল স্টেপস কি নেওয়া যেতে পারে, সেটা হলো ফর্টিফিকেশন। কোনো খাবারকে যদি আমরা এই নিউট্রিয়েন্ট যেগুলো ডেফিসিয়েন্সিতে অ্যানিমিয়া হয় সেইগুলো দিয়ে ফর্টিফাই করি এবং তার ইনটেক করি, সেই ক্ষেত্রে কিন্তু ডেফিসিয়েন্সি আমরা আটকাতে পারি। যেরকম প্রমোট ফর্টিফাইড ফুডস, আমরা ফর্টিফাইড ফুডস স্পেশালি ফর্টিফাইড সল্টকে বেশি প্রমোট করা উচিত, যাদের মধ্যে আয়রন, আয়োডিন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12, ভিটামিন এ, ভিটামিন ডি আর জিঙ্কের ফর্টিফিকেশন আছে। কারণ এইরকম ফর্টিফাইড ফুড ইনটেক করলে আমাদের ডেফিসিয়েন্সিটাকে প্রিভেন্ট করা যাবে। নেক্সট কি বলছে না, আয়রন ফর্টিফিকেশন ক্যান অলসো বি ইউজড ইন wheat flour, রাইস, সুগার, মিল্ক, ফিশ সস অ্যান্ড কারি পাউডার। তাহলে কি বলছে না, তার সাথে সাথে কি না আয়রন ফর্টিফিকেশন আর কিসে কিসে করা যেতে পারে সল্ট ছাড়া, সেটা হলো হুইট ফ্লাওয়ারে করা যেতে পারে, রাইসে করা যেতে পারে, সুগার, মিল্ক, ফিশ সস, কারি পাউডার এরকম ফুড আইটেমসের মধ্যেও আয়রনের ফর্টিফিকেশন করা যেতে পারে এবং সেটাকে মানে ইনটেক করতে প্রমোট করতে হবে, কারণ যাতে আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা কমে। নেক্সট হচ্ছে কি না পাবলিক হেলথ স্ট্র্যাটেজিস, ডায়েটারি ইনটেক বেটার করা, সাপ্লিমেন্টেশন খাওয়া, ফর্টিফাইড ফুড খাওয়া, এইসব তো প্রিভেনশনাল মেথডসের মধ্যে পড়ছেই ডাইরেক্ট। তার সাথে সাথে ইনডাইরেক্ট প্রিভেনশনাল মেথডসের মধ্যে কি পড়ছে না পাবলিক হেলথ সার্ভিসেস কিছু কিছু পড়ে, যারা পপুলেশনে এবং টার্গেটেড গ্রুপস যারা ভালনারেবল গ্রুপস তাদেরকে অ্যাওয়্যার করতে হেল্প করে যে কেন অ্যানিমিয়াটা হচ্ছে এবং তার জন্যে কি কি প্রিভেনশনাল মেথডস নিতে হবে যাতে এই ডিজিজটা না হয়। এটা হলো একটা সাধারণত গভর্নমেন্ট অ্যাপ্রোচেস হয় বা এনজিও থেকে অ্যাপ্রোচেস হয়, অ্যাওয়ারনেস অ্যাপ্রোচেস, যার জন্যে যারা অ্যাফেক্টেড গ্রুপ তারা বেটার ডিজিজটার ব্যাপারে জানতে পারে এবং প্রিভেন্ট করতে পারে। প্রথমে কি বলছে না রেগুলার ডিওয়ার্মিং টু কন্ট্রোল প্যারাসাইটিক ওয়ার্মস দ্যাট ইম্পেয়ার নিউট্রিশনাল অ্যাবসর্পশন। ডিওয়ার্মিং প্রসেস যেটা, সেটাকে কিন্তু সবসময়ই এনকারেজ করতে হবে। কারণ কি না ডিওয়ার্মিংয়ে কি হয় না, যেই সব আমাদের শরীরে প্যারাসাইট থাকে, প্যারাসাইটিক ওয়ার্ম যারা আমাদের শরীরে নিউট্রিয়েন্টটা নিজেরা ইউজ করে নেয় এবং বডিতে একটা ডেফিসিয়েন্সি ক্রিয়েট করে, তাদের যাতে কিল করা যায় সেই জন্য রেগুলার ডিওয়ার্মিং যেই প্রসেস সেটার ব্যাপারে কিন্তু পপুলেশনকে অ্যাওয়্যার করতে হবে। নেক্সট কি বলছে না ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং মাদার্স অ্যাবাউট অ্যানিমিয়া প্রিভেনশন থ্রু এডুকেশন অ্যান্ড হেলথ সার্ভিসেস। মেনলি যেহেতু প্রেগনেন্ট, ল্যাকটেটিং এবং চিলড্রেন এদের মধ্যে অ্যানিমিয়ার টেন্ডেন্সি বেশি থাকে, তাই মাদার্সদেরকে বেশি অ্যাওয়্যার করা দরকার কেন অ্যানিমিয়াটা হচ্ছে এবং তার প্রিভেনশনের জন্য কি কি করতে হবে এবং সেটা কিভাবে করবে না সাধারণত গভর্নমেন্ট এডুকেশন স্কিমস আর হেলথ সার্ভিসেস দ্বারা করা হয়। নেক্সট কি বলছে না মানুষকে এনকারেজ করতে হবে কিছু কিছু কাজে, যেরকম হলো কনজাম্পশন অফ গ্রিন লিফি ভেজিটেবলসের জন্য pulse, eggs, fish, meat, especially by pregnant and lactating women. Pregnant and lactating women especially green leafy vegetables বেশি করে খাওয়া, pulses বেশি করে খাওয়া, eggs, fish, meat যাতে কিনা আয়রন বা ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি না হয়, সেই জন্যে কিন্তু আমাদের এনকারেজ করতে হবে তাদেরকে। ইনক্লুশন অফ আয়রন রিচ ফুড ইন ইনফ্যান্ট উইনিং ডায়েট। আমরা সবাই জানি যে আফটার 6 months মোটামুটি যা আয়রন স্টোরেজ বা আয়রনের যেইটুকু থাকে ইনফ্যান্টদের, সেইটা কিন্তু আস্তে আস্তে ডিপ্লিট করে যায় বা শেষ হয়ে যায়। তো উইনিং স্টার্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদের আয়রন রিচ ফুড অবশ্যই দেওয়া উচিত, যাতে না
তাদের মধ্যে ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দেয়। কুকিং ইন আয়রন পট, লোহার পটস বা কড়াইয়ে কুকিং এনকারেজ করা দরকার, যাতে কিনা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না হয়। তার সাথে সাথে কি বলছে, হোম গার্ডেনিং অফ আয়রন রিচ ফুডস, ঠিক আছে, ভেজিটেবলস, ঘরে এমন খাবার গ্রো করাতে এনকারেজ করা যার জন্যে আয়রন, ভিটামিন বি, ফোলিক অ্যাসিড, এইগুলো ডেফিসিয়েন্সি না হয়, ঠিক আছে। কারণ অলওয়েজ কি না, ঘরে যদি আমরা কোনো ধরনের ভেজিটেবল গ্রো করি তার ইনটেক বেশি করে করা হয় ফ্যামিলির মধ্যে। তার এই এনকারেজমেন্টসের সাথে সাথে আমাদের কিছু কিছু ডিসকারেজমেন্টও করতে হয়, কিছু কিছু হ্যাবিটস, যাতে এবং সেই অ্যাওয়ারনেসটা আনাটা খুব দরকার যে কিছু কিছু হ্যাবিটস কিন্তু আমাদের বডিতে ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল অ্যাবজর্পশন হ্যাম্পার এবং নিউট্রিশনাল কোনো নিউট্রিয়েন্টের ঠিকঠাক কাজ সেগুলোকে হ্যাম্পার করে। সেই রকমই একটা হচ্ছে ড্রিঙ্কিং টি ইমিডিয়েটলি আফটার মিল, অ্যাজ ট্যানিন ইনহিবিটস আয়রন অ্যাবজর্পশন। তো আমাদের সবসময়ই পাবলিক হেলথ অ্যাওয়ারনেস এটা দেওয়া দরকার যে কোনো খাওয়ার পরপরই চা খাওয়া একদমই উচিত না, কারণ চায়ের মধ্যে অ্যান্টি নিউট্রিয়েন্ট যেটা থাকে সেটা হলো ট্যানিন। এই ট্যানিনের কাজই হলো আয়রন অ্যাবজর্পশনকে ইনহিবিট করা বা আয়রন অ্যাবজর্পশনকে আটকে দেওয়া, যার ফলে কি হবে, আমরা যদি আয়রন ইনটেক ঠিকঠাক করিও আমাদের বডিতে কিন্তু আয়রনের অ্যাবজর্পশন ঠিক হবে না এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। তাই এরকম ব্যাড হ্যাবিটসকেও কিন্তু আমাদের পাবলিক অ্যাওয়ারনেস দ্বারা ডিসকারেজ করতে হবে। তো আজকে তাহলে আমরা এত দূরেই পড়লাম যে কত ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় এবং তার কি ধরনের তাকে প্রিভেন্ট করা যায়, মেনলি ডায়েটারি অ্যাপ্রোচ দিয়ে, তার সাথে সাথে সাপ্লিমেন্টেশন, ফর্টিফিকেশন এবং মেনলি পাবলিক হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামস দিয়ে। ঠিক আছে, আশা করি তোমাদের টপিকটা ভালো লেগেছে এবং বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার with your friends. Thank you everyone. Have a nice day.